বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের চেয়ারপারসন এম শেকিল চৌধুরী। আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, একটি পত্রিকারও তিনি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে ইংরেজি দৈনিকের, এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শেকিল চৌধুরী, যদিও আপনি সবসময় ব্যবসা বাণিজ্য অর্থনীতি প্রবাসীদের নিয়ে কথা বলেন, আজকে একটু প্রশ্নটা একটু অন্যভাবে আপনাকে করতে চাই, বুঝতে চাই যে আসলে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন ব্যবসায়ী নেতা হিসেবে এবং প্রবাসীদের নিয়ে আন্তর্জাতিক পরিসরে কাজ করবার অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আপনি কী দেখছেন? যে রাজনৈতিক অবস্থার মধ্যে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে গত এক বছর বাংলাদেশ পার করলো, আপনার টেক কি? আপনি কতটা কমফোর্ট জোনে আছেন? বিপরীতে যদি কিছু থাকে সেটাও আমি একটু শুনতে চাই এবং খোলামেলাই শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খোলামেলা কথা বলাতে আমার কাছে ভালো লাগলো এবং আপনি এখানে সবসময় তাই করেন, যা যেভাবে আছে কোনো সময় গাইড করেন না, সেটা আমার কাছে ভালো লাগে। এবং আমি যখনই এখানে এসেছি আমার মতো করে কথা বলেছি, আমি বাইরেও তাই বলি। তো আপনি যেটা বলছিলেন যে আমরা 24শে জুলাই উত্তর সময়টাতে কেমন আছে, এটাই মূলত। 24শে জুলাই পর্যন্ত একটা অবস্থা ছিল আমাদের, 24শে জুলাই পরবর্তীতে আরেকটা ফেজ চালু হয়েছে। 24 জুলাইতে আমাদের যে অর্জন এবং সকলে মিলে, আমি কিন্তু আরও অনেক জায়গায় এই কথাটি বলেছি যে সকলে মিলে আমাদের এটির একটা পিছনের একটা স্টেজ রিহার্সেল যদি আপনি বলেন যে 90-এর গণ অভ্যুত্থান, ওই সময়ের কিন্তু আন্দোলনটা আমার মনে হয় আজিজ ভাইয়ের মনে থাকবার কথা। সেখানে কিন্তু রাজনৈতিক দলের সাথে হয়নি, ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে হতো এবং সবগুলো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতো এবং সেভাবেই কিন্তু সেটি সফলতা পেয়েছিল এরশাদ পতনের মধ্য দিয়ে। তো এটা ছিল একটা এক্সপিরিয়েন্স। আমরা দেখেছি যে দলীয়ভাবে যখন কোনো আন্দোলন হয় এটি নানান রকমের চরিত্র তৈরি হয়ে যায়। আমাদের এই 24-এর অভ্যুত্থানের সময়ে এই যে অকুতোভয় আপসহীন তরুণ যে ছেলেগুলো সামনে এসছে, ওদেরকে বিশ্বাস করে মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সবাই কিন্তু তাদের পিছনে কাতারবদ্ধ হয়েছে এবং তাদেরকে সামনে দেয়াতে এই যে জামাত শিবির বা জঙ্গিবাদী ট্যাগ না দিয়ে কাজটা আগানো গেছে। কারণ আমার যতদূর মনে পড়ে শেষ সময় পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে কোমলমতি ছাত্রই বলতে হয়েছে, কারণ ছাত্র ছিল। মা বাবারা রাস্তায় নেমে গেছেন তাদের সাথে, শিক্ষকরা নেমে গেছেন, তাদের বন্ধুবান্ধবরা নেমে গেছেন। তো সেই কারণে আন্দোলনের শুরুটা ছিল একরকম করে, আন্দোলনটা পরবর্তী এক জায়গায় গেছে এবং এটা একটা সময়ে সময়ে পরিবর্তনের পরেই কিন্তু এটা রাজনৈতিক চরিত্র ধারণ করেছে, একটা আদর্শিক অবস্থান। প্রথম কিন্তু ছিল আমার একটা ডিমান্ড বেসড, একটা নিজস্ব ডিমান্ড বেজ, অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা ডিমান্ড ছিল। আমি বৈষম্য মানে কোটা বিরোধী আন্দোলন ছিল। কোটা মানে হচ্ছে আমার চাকরির সুযোগটা সীমিত হয়ে যাওয়া, এটাকে অবারিত করবার সংগ্রাম। তার মানে আমার একটা অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থাপনার দাবি ছিল। সেই দাবি কিন্তু পরবর্তীতে আপনার কোথায় গিয়ে দাঁড়ালো যে আমরা এক দফা, মানে যেহেতু উনি মানছেন না, নানানভাবে কথাবার্তা বলছেন এগুলো করার কারণে, এবং দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের নানান রকমের মানে ক্ষোভ বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, এগুলো এক জায়গায় আউটবাস্ট করবার এককভাবে সুযোগ ছিল না। যে কারণে এই ছাত্রদের নেতৃত্বটাকে সামনে রেখে এই সংগ্রামটি কিন্তু অনেক বেশি পোক্ত হয়েছে এবং তাদের কারণে, ছাত্রদের কারণে তদানীন্তন সরকার যেভাবে এগুলোকে খুব শক্তভাবে কিছু বলতে পারেননি, তদানীন্তন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের সাথে মিলতেও তাদের অসুবিধা হয়নি। কিন্তু পরবর্তী সময়ে এসে যেহেতু এটি একটি সরকার পরিবর্তনের আন্দোলন প্রথমে ছিল না, তাদের ডিরেকশন, তাদের ফিলোসফিগুলো চিহ্নিত করা ছিল না। তারা পরবর্তী সময়ে অনেকগুলো বিষয় বলছেন এবং নিশ্চয়ই এগুলো ভালোর দিকেই অনেক কিছু আছে। কিন্তু এই যে লম্বা স্রোতে প্রায় এক বছর সময়ে তরুণ, এরা যারা নেতৃত্বে ছিলেন সকলেই তরুণ। আমি আরও একটি টেলিভিশনে এক সময় এই গত সপ্তাহে বলেছি যে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন, অনেকে দ্বিমত করতে পারেন, এটার সাথে কোনো সন্দেহ নেই। আমি বলেছি যে আমার একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা ধানমন্ডিতে ছিলাম ওই আন্দোলনটার সময়, আশপাশের বাড়িগুলোতে মাঝখানে পুলিশ, একপাশে সরকারের পক্ষীয় লোকজন, আর 7 মসজিদ রোডটা পুরো দিন রাত কিন্তু এই ছাত্রদের দখলে থাকতো। তারা সবসময় এখানে থাকতেন এবং
দিনে যখন মিছিলগুলো হতো আশপাশের বাড়িগুলো থেকে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ছাত্রদেরকে সহায়তা করেছে, পানি খাইয়েছে, এটা করেছে। এই যে অনুভূতি ছিল, আগ্রহ ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যে পরিবর্তন কাম্য ছিল, এটি কিন্তু এখন দৃশ্যমান নয়। এটি হচ্ছে বেদনার জায়গা। সেটি ছিল এই ছাত্রগুলো যে পরিবর্তনটা এনে দিল। ওনাদের মতো লোক, আমরা তো রাজনীতির কথা বলি না, রাজনীতির কথা যারা বলেন তারা বলেন, কিন্তু আমরা উপলব্ধি করেছি 16 বছর 17 বছর অনেক মানুষ নিরন্তরভাবে পরিশ্রম করেছেন, সংগ্রাম করেছেন, তারা সফলতা আসে না। রিলে রেসের মতো শেষ মুহূর্তে এসে এটা হয়েছে, এবং ওই সময় তার লিডটা কার হাতে ছিল? ছাত্রদের হাতে ছিল। যে কারণে আমরা তাদেরকে একটু আলাদা করেই ভালোবাসবো, শ্রদ্ধা, তাদেরকে আর আলাদাভাবে স্নেহ দেখব বা মনে করব যে তারা আরও ভালো হবেন, ভালো যাবেন। কিন্তু এখানে মাঝখানে এসে পথ হারিয়ে গেছে কিনা, এটার একটা কারণ। যে কারণেই আপনার প্রশ্নটা যে আমরা চাওয়া পাওয়ার মধ্যে ব্যত্যয় হয়েছে কিনা, হয়েছে। আমি 2-3টা উদাহরণ দিতে চাই, কাউকে ছোট করবার জন্য না, আমি সংশোধন করবার জন্য বলবো। এই তরুণ প্রজন্মের যে সংগ্রাম এবং তাদের সফলতা, এই সফলতা যদি যৌক্তিকভাবে চূড়ান্ত পর্যায়ে যদি না যায়, এই সফলতার ধারাবাহিকতায় যদি না যায়, এবং এটি কিন্তু খুব বিকল্প, খুব পরিবর্তনশীল কিছু করে আমি সমাজকে একদিনে পরিবর্তন করতে পারবো না। মোটামুটিভাবে একটা চিন্তা সামনে নিয়ে যদি আমরা এগুতে পারি, একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা সরকারকে যদি নিয়ে যেতে পারি, এই ছেলেদের সফলতা কিন্তু পরিপূর্ণ মাত্রা পাবে তখন। এবং সেখানে ত্রুটিটা কোথায় হয়েছে, আমি যেটা উপলব্ধি করেছি, ত্রুটি হয়েছে যারা তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এই 1 বছরের মধ্যে আপনি খেয়াল করেন ছাত্রনেতাকে, এই যে তাদের যেটা এনসিপি যারা আছেন, তাদের এখান থেকে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে। তার মানে মতদ্বৈধতা হয়েছে। আরও অনেকগুলো মেয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, এবং মহিলা বা এই মেয়েদের অংশগ্রহণ যারা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এসেছিল সামনের কাতারে, এদের অনেকের মধ্যে মতদ্বৈধতা দেখা গেছে। এর কারণ হচ্ছে যে প্রথমে কিন্তু আদর্শিক একটা অবস্থান তৈরি করা হয়নি, নানান মত পথের মানুষ সাথে একসাথে এসেছিলেন। এখন আমরা কয়েকজন যে চিন্তা করছি, সকলের মধ্যে এই চিন্তার সমান ট্রান্সমিশন আছে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেভাবে চলছি, সেই চলাতে আমার অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। আমি ছোট্ট 2টো উদাহরণ দেবো, এই কারণে এটা আমি কাউকে ছোট করবার জন্য প্রচুর প্রচারিত 2টো কথা বলতে চাই। একটা হচ্ছে যে ওই যে একজন ছাত্র উপদেষ্টা, তাই ওই যে হাঁসের মাংস খেতে যায়, উনি নিজে কথাটা বলেছেন। এই আমি মনে করব, এটি আমি তাকে ছোট করবার জন্য বলছি না, আমি বলবো যে এইসব জায়গাগুলো থেকে সংশোধনের পথ যেন তৈরি হয়। এই ছেলের চিন্তা করবার সুযোগ হয় নাই যে আমি যাদের সাথে নিয়ে কাজ করেছি, যাদের নিয়ে সংগ্রাম করেছি, তারা কি সবাইকে এরকম হাঁসের মাংস খেতে পায় কিনা, তারা কি রাতের বেলা খেতে না পেলে ওয়েস্টিনে যেতে পারে। ও তার নিজের মুখের বক্তব্যগুলো বলছি। আমি তার প্রতি যথেষ্ট স্নেহ মমতা রেখে বলছি, কারণ তার সংগ্রামের সময়টা আমরা দেখেছি, তাদেরকে ডিবি অফিসে যে নির্যাতন করা হচ্ছে সেগুলো আমরা দেখেছি। সে কারণেই বলছি যে এই যে ভুলটা করেছে, এখান থেকে সংশোধন হওয়া উচিত। হয়ে আমার বোঝা উচিত আমার সঙ্গী সাথী আর কীভাবে আছে। আমি একটা নতুন ব্যবস্থাপনায় যাব, সেখানে আমি আরও একটা জায়গায় বলেছি, আমি প্রথমেই আমি এটাতে একমত অবশ্যই হব না, যত যাই আপনারা বলেন না কেন, এত বড় বড় অফিসে এই ছাত্রদের রাজনৈতিক প্রতিষ্ঠান করবার নামে করাটা, তার মানে সুদীদের কাছে আপনি প্রথমেই নিজেকে জিম্মি করছেন। আপনি অনেক কিছু আপনার মতো করে বলতে পারবেন না। আজকে যে কথাটা সামনে আসছে না, আরও 6 মাস পরে 8 মাস পরে যে সামনে আসবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এবং তখন কিন্তু ভবিষ্যতের তারুণ্য, আমার এই দেশের সবচেয়ে শক্তিমান যে সম্প্রদায়টি আছে, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই সম্প্রদায়, এই ছাত্ররা যদি পথার হয়। মিস্টার এম এ আজিজ, আপনার দেখা একটু ভিন্ন সাংবাদিক হিসেবে ন্যাচারালি উনি হয়তো কিছুটা নির্দোষ, নির্মোহ, নিরাসক্ত ভাষায় কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে। শাকিল ভাইয়ের সাথে বিদেশেও ভ্রমণ করেছি, আমার খুব ঘনিষ্ঠ, খুবই ভালো। তো আমার বক্তব্যটা একটু কিছু কিছু জায়গায় একটু ভিন্ন হবে। ধরেন ছাত্রদের ব্যাপারে শাকিল ভাই যেটা বলছে, আমি বলবো 52 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যত আন্দোলন হয়েছে, এমনকি মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। এবারে ছাত্রদেরকে পরিকল্পিতভাবেই হোক, যেভাবেই হোক না কে, এই 8টা জেনারেশন, আমি বলবো ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই ছাত্রদেরকে আমার মনে হয় যে বিতর্কিত করার জন্যেই প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসিয়ে দেওয়া, বিভিন্ন কমিশনে বসিয়ে দেওয়া, অর্থাৎ ওই হাঁসের মাংসের স্বাদ পাওয়ার রাস্তা খুলে দেওয়া। হ্যাঁ,
এগুলি করে এই জেনারেশন গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। বিজ্ঞানের যুগে ছাত্রদেরকে স্কুলে পড়াশোনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চাইতে তাদের উদ্যোক্তা হতে বলা। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন বলে নাই যে বাবা তোমরা লেখাপড়াও করো এটাও করো, বলছে উদ্যোক্তা হও। সবাই উদ্যোক্তা হবে কেমনে? তিনি নিজেই তো উদ্যোক্তা হয়ে সব লয়ে গেছেন গিয়া, অনেক কিছু লয়ে গেছেন গিয়া। যাক, সে জায়গায় আমার কথা না। আমার বক্তব্য হচ্ছে ধরেন সামনে একটা বছর বেশি হয়ে গেল, দেশটা তো আলটিমেটলি নির্বাচনে যাবে, নির্বাচিত ব্যক্তিদের হাতে সরকারটা যাবে, কারণ দেশ তো চলছে না। উনি ব্যবসায়ী মানুষ, বোঝেন যে ব্যবসা নাই, বিনিয়োগ নাই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, চাকরি ওপেনিং নাই, অনেক কিছুই নাই। কারণ রিজার্ভ IMF-এর লোন সব শর্ত পূরণ করে লোন দিচ্ছে, এখন মার্কেট হু হু করে বাড়তেছে। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আপনার আগামী বছরে আপনার 3.3 GDP গ্রোথ হবে, যেটা বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসে সর্বনিম্ন। হ্যাঁ, উনি জানেন করোনাকালে 19-20 অর্থ বছরে ছিল 3.7%, এটা ছিল সবচেয়ে নিচে। তবু আপনার কৃষি বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য এটা কিন্তু ঠিক ছিল, যার ফলে তারপরেও এটা কমে করোনাকালে যেহেতু বিজনেস টিজনেস কমে গেছে। এই তো এছাড়া আমরা কিন্তু উন্নয়নশীল দেশে, এই সরকারও অ্যাকসেপ্ট করে ফেলছে উন্নয়নশীল দেশে আগামী বছরে যাচ্ছে। এখন কোনো লোন টোন আপনার সব কিছু ইন্টারেস্ট কোনো সুবিধা পাবেন না, লোন টোন সব বাড়তি পয়সা দিয়ে নিতে হবে। সুতরাং দেশটা তো খুবই কঠিন সমস্যার দিকে যাচ্ছে। এখন ধরেন সামনে একটা নির্বাচন, সরকারের পক্ষ থেকে আমি নির্বাচন দিবে এটার কোনো আমি উইকনেস দেখতে পাচ্ছি না, কিন্তু সন্দেহ ধোঁয়াশা কিন্তু কাটে নাই। আপনি খেয়াল করে দেখেন, সন্দেহ প্রবণ সেজন্য কাটছে না নাকি? সন্দেহ প্রবণ সাংবাদিক তো সন্দেহই করা উচিত অবশ্যই। তাহলে সাংবাদিক হবে কেন? সাংবাদিক প্রত্যেকটা জিনিসকে বাঁকা চোখে দেখবে, তারপরে আসলটা বের করবে। আমি তো তাই দেখব। আপনি বলেন, আপনি আমাকে বলেন, এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে কেন দেখা করলো? আরো লোক পরে দেখা করছে, এটা ঠিক। ঐক্যমত্য কমিশন দলের নেতারাও বিভিন্ন সময় করেছে। ঐক্যমত্য কমিশনে না, যখন নির্বাচনের কথা বলছে তখন ঐক্যমত কমিশন কেন দেখা করলো? তারাও তো দেখা করছে। সুতরাং ওখানে দেখা করছে, তাতেও আপত্তি নাই। দেখা করলে কি জানতে চায়, বুঝতে চায়, তাহলে সেটা তো বললে এটা সৌজন্য সাক্ষাৎ না কোনো সাক্ষাৎ, কিছু তো বললো না। মনে হয় গোপনে দুই গ্রুপ দেখা করে আসছে, দুই গ্রুপ গোপনে। সুতরাং যুক্তরাষ্ট্র তো এখন তো অন্তত পক্ষে সবার সচেতন, শাকিল ভাইও বলবে, যুক্তরাষ্ট্রের তো এখানে ভূমিকা আছে। যেমন গার্মেন্টস এক্সপোর্ট নিয়ে কর বসানো, অনেক কিছুতেই বাগে আনার, অর্থাৎ যুক্তরাষ্ট্রের তো এখানে ভূমিকা আছে। এই মুহূর্তে সামনে নির্বাচন, সরকার নির্বাচন দিতে চাচ্ছে এই দুইটা গ্রুপ। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচাইতে আমি বলবো অনুগত, ঠিক বলবো না, সবচাইতে ঘনিষ্ঠ দুটো গ্রুপ যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে কেন দেখা করলো। এরপরে বলা হয়েছে রোড ম্যাপ দিবে। রোড ম্যাপটা কি আমি তো বুঝতেছি না। নির্বাচনের যদি ডেট আসে, ডেট না, রোড ম্যাপ হচ্ছে যে কবের মধ্যে কোন কাজ শেষ করবেন, কবের মধ্যে কোন শেষ করবেন, নির্ধারণ কবে, ভোটার তালিকা কবে, সেটা তো জেনেই ফেলছি। কার্যক্রমের একটা ধারাবাহিকতা, কার্যক্রমের ধারাবাহিকতা শেষটা টানতে হবে, যে নির্বাচন অত তারিখ, তাই না? শেষটা হয়তো 2-3 মাস আগে, 2 মাস আগে। না, সেটা বলছে যে ডিসেম্বরে আপনার শিডিউল দেওয়া হবে। তো এই যে এই সময়, তারপরে ধরেন এখন ঐক্যমত্য কমিশনে আপনার যে সমস্যাটা দাঁড়াইছে, ধরেন আপনার বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না। যেমন জুলাই সনদে যে সব জিনিসগুলো আমার 8 দফা আলোচনা আসছে, 8 দফার ভিতরে যে জিনিস আপনার স্বাধীন মালিকও বলেছেন, যে জিনিস যে সংবিধানের সাথে যার সাংঘর্ষিক এমন কোনো কিছু রাষ্ট্রপতি দিয়ে আপনার প্রজ্ঞাপন জারি করেও এটা বৈধ করা যাবে না, সংসদে যেতেই হবে। এখন সংসদে গণপরিষদ নির্বাচন চায়, আবার আনুপাতিক নির্বাচনে চায়। এগুলো তো আপনার ঐক্যমত কমিশনের স্প্রেডশিটে যেটা এজেন্ডাভুক্ত জিনিস নয়, এগুলো তো গোলমাল পাকানোর জিনিস। এখন এইটা কি তারা নিজেরাই চাচ্ছে না তাদেরকে গোলমাল পাকানো হচ্ছে, এটা তো বোঝা যাবে পরে। এখন আনুপাতিক নির্বাচন,
ধরেন আনুপাতিক নির্বাচনে দুইটা সুবিধা পাওয়া যায়। সুবিধা আমি বলবো, একটি হচ্ছে ধরেন ছোট দলগুলি আপনার আনুপাতিক নির্বাচনে একটা দুটো করে সিট পায়। আর হলো সরকারে যদি ব্রুট মেজরিটি হয় তার লাগাম ধরা যায়। এছাড়া তো আর আমি কোনো বেনিফিট দেখি না। আমাদের দেশে আনুপাতিক নির্বাচন এত ভয়ঙ্কর, আমার ব্যক্তিগত অপিনিয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির স্বরূপ আমি মনে করি আমাদের আনুপাতিক নির্বাচন। আপনি এক হলো উন্নত মানের গণতন্ত্র চর্চা রাজনৈতিক দলের মধ্যে নাই। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন আনুপাতিক নির্বাচনে ধরেন আপনি গেলেন, যাওয়ার পরে ধরেন জামাত, ইসলামিক আন্দোলন, এনসিপি এবং অন্যান্য ছোট দল, আপনি আনুপাতিক নির্বাচনে যাবেন মানে যত পার্সেন্ট ভোট পাবেন তত পার্সেন্ট পার্লামেন্টে সিট পাবেন। হ্যাঁ, এখন ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নির্বাচনে চলে গেল, বলবেন যে তার তো প্রতীক নেই, আপনি এটাই বলবেন। হ্যাঁ ঠিক আছে, তাদের যে ভোট 9-10% ভোট আছে, এই ভোটের সংখ্যা লোকই নিরপেক্ষ দাঁড়ায় গেল, তারা তো ভোট ঠিকই এক জায়গায় দিয়ে দিবে। এখন যদি আপনার 9টা সিট যদি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যায়, প্রত্যেক দিন স্লোগান তুলবে যে আমাদের দেশে এই হিন্দুরা নিগৃহীত, এই স্লোগান উঠবে। এখন ধরেন পাহাড়িরা, তারা তো কেউ স্বাধীনতা চায়, কেউ স্বায়ত্তশাসন চায়। হ্যাঁ, তারা ধরেন একটা পাক, দুটো পাক, তারা নির্বাচনে ওইভাবে দাঁড়ালো যে আমরা আমাদের ভোট দাও। হ্যাঁ, ভোট দিল, ভোট দিয়ে তারা গেল, যা একজন যায় ওখানে যা পার্লামেন্টে যা বললো আমরা স্বাধীনতা চাই। মানে আপনি যদি ওই অঞ্চলের ভোট ধরেন সেটার সংখ্যা অনেক হবে যদি ওইভাবে আপনি যেভাবে বলছেন। না, আমি তাই বলছি যে ধরেন তারা তারা অনেক বেশি আসন পাবে, তো পাহাড়ি পিপুল তাদেরকেই ভোট দিবে। তো এখন ধরেন ওখানে ধরেন একটা অংশ গেল, তাহলে পার্লামেন্টে যা কি হবে যে আমাদের ওই 3 হিল ডিস্ট্রিক্টের স্বাধীনতার স্লোগান উঠলো অথবা স্বায়ত্তশাসনের স্লোগান উঠলো। এখন আসেন আপনি বলেন আমাদের দেশে আছে তো আপনার কি কয় সেক্স ওয়ার্কার আছে, সেক্স ওয়ার্কার তারাও করলে আমরাও তাহলে এই সুযোগ ছাড়বো কে? আমাদের অমুক কি জন্য কয় হেক হারায় গেল, সব সেক্স ওয়ার্কার ভোট দিল, একটা হলেও পাইল। হ্যাঁ, এখন সেক্স ওয়ার্কার সাহেবকে জামাতের আমিরের পাশে বসা সিট ফেলায় দেন, অথবা বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাথে সিট ফেলায় দেন, তাহলে কি দাঁড়াইলো? এখন ধরেন আমাদের দেশে এগুলো কিন্তু আছে, আপনার অ্যাসোসিয়েশন আছে, নামও আছে। তারপরে ধরেন আমাদের দেশে এই যে হোমোসেক্সুয়াল, তাদের তো নাম সংগঠন আছে, তারা ইলেকশন করলো, তারাও একটা গেল, তারাও বললো যে আমরা স্বাধীনতা চাই। এখন তো জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে তো অফিস দিচ্ছে, তার যে প্রধান সে তো হোমোসেক্সুয়াল, তার তো বন্ধু নিয়ে আসতেছে। এখন ওখানে যা চিৎকার করবে আমাদের স্বাধীনতা দেয় না, আমাদের স্বাধীনতা দেয় না, দেন বাংলাদেশে হোমোসেক্সুয়াল ফ্রি করে দেন। অর্থাৎ আমি বলছি এই যদি আনুপাতিক নির্বাচনে যান, এছাড়া আরও গ্রুপ আছে, আমি আর বলছি দেশে তো একটা রীতিমতো পার্লামেন্টটা একদম অকার্যকর। এরপরে ধরেন উদাহরণ নেপালে আপনার 17 বার সরকার ফল করছে। আপনার ইসরায়েলে আপনি দেখেন, ইসরায়েলে নেতানিয়াহুর নিকুত পার্টি, সব ইহুদি দল, সব পার্লামেন্টের নেতানিয়াহুর দল 30%-এর বেশি ভোট পায় না, 70% আসে পড়ে বাইরের থেকে। তার একমাত্র স্লোগান হচ্ছে গাজা খালি করো, হিন্দু হিন্দু নির্যাতন করো, আর আমি অস্ত্র মুসলিম। তো এই জন্য আমি বলছি যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত দেশপ্রেম সবার মধ্যে না থাকবে, অর্থাৎ জাতীয় ইস্যুতে ঐক্যমত্য না থাকবে, অর্থাৎ আপনাকে আরও উদাহরণ দেই, আপনি খেয়াল করে দেখেন এই ঐক্যমত্য আনুপাতিক নির্বাচনটা কেন আলোচনায় আসলো। ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা আলী রিয়াজ সাহেব যেটা ঠিক করলো, সবাই কাছে তো চাইছে কে কি চান, কে কার কার কি দাবি, সব প্রপোজাল নিয়ে সংস্কার কমিশনে কতগুলো এজেন্ডা হবে, এজেন্ডা তো সবাইকে দেওয়া হয়েছে। সেখানে তো পিয়ার সিস্টেম ছিল না। হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, মাঝখানে কয়েকটা দল বেরিয়ে যায়, আলটিমেটাম দিয়ে দিল পিয়ার সিস্টেম 2 কক্ষে দিতে হবে, উচ্চ কক্ষ দিয়ে। তাহলে কি হলো? ঐক্যমত্য চায়, ঐক্য চায়। এই জন্য আমি বলছি যে এই উদ্ভট যে দাবিগুলি হচ্ছে, এতে আমার আশঙ্কা দাঁড়াচ্ছে এই জায়গা ঐক্য হওয়া সম্ভব। ঐক্য হচ্ছে না, নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে। না, ঐক্য না হলে নির্বাচন হয়। ওই যে ঐক্যমত্য আইনি চাইছে, এই যে জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে।
এখন এই সংবিধান অনুযায়ী এই সরকার ওত নিয়েছে, 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ কাজের পারমিশনও নিচ্ছে। এখন পরে দেখা গেল সেনানিবাস থেকে প্রধান উপদেষ্টা বেরোইছে, আরেকজন বেরোইছে, আমি ধরে নিলাম তাও নাই বায়ুবিহারে অনুমোদন দিছে। প্রেসিডেন্ট কইছে যে আমরা অনুমোদন চাইছি সুপ্রিম কোর্টে, আমি বিশ্বাস করলাম, বললাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা সাংঘর্ষিক সংবিধান, এটা তো সাংবিধানিক সরকার হয়ে গেছে, সংবিধানের যে কোনো ধারার সাথে যদি কোনোটা যদি সাংঘর্ষিক হয় সেটা আপনার অর্ডিন্যান্স জারি করেও লাভ পারবে না, এটা কোনো বৈধতাই থাকবে না, ওটা তখন কাগজ। এখন এগ্রিমেন্ট স্বাক্ষর করতে পারে যে আমরা এই দলগুলো এই মর্মে চুক্তি করলাম, সামনে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট হলে এইগুলোতে আমরা এটার আইনি বৈধতা দেব, পার্লামেন্ট ছাড়া হবে না। তো সুতরাং তারা বলছে গণপরিষদের কথা, গণভোটের কথা, এই জন্য বলছে যে গণপরিষদ। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যারা প্রবীণ তারা বলবো এটা দেশটা কি নতুন হয়েছে নাকি? 71 সাল কই দেবো, 52 সাল পৃথিবীর ভিতরে একটা মাত্র দেশ পুরো পাকিস্তান যে জীবন দিয়ে ভাষা আন্দোলন করে, ভাষা আন্দোলন, মুখের ভাষা, এই যে বাংলায় কথা বলছি, একমাত্র জাতি জীবন দিয়েছে। আপনার 52 সালের কোনো নামগন্ধই নাই, 71 টিম করে 24 সব কিছু ঘটে গেছে, এটা কেমনে হবে? আপনার সবাইকে তো স্বীকার করতে হবে। আমি আসছি আবার মিস্টার শাকিল চৌধুরী, আপনি শুনছিলেন এবং অনেক রকমের উনি ইলেকশনের ব্যাপারটা নিয়ে একটু কথা বলছিলেন। আমি আমার উপলব্ধিটা বলি, কারণ দেশে এবং বিদেশে বিশেষ করে মানে রাজনৈতিক কাঠামোর মধ্যে না হলেও যে মানুষ সম্প্রদায় আছে, নিয়মিতই আমাদের কথাবার্তা হয়, আপনাদেরও হয় আমাদেরও হয়। বিদেশে প্রবাসী যারা আছেন, আপনি বলছিলেন প্রায় সব মিলিয়ে দ্বৈত নাগরিক এবং কাজের উদ্দেশ্যে যারা যান সব মিলিয়ে প্রায় 2 কোটি প্রবাসীরা ভোট দিতেও পারবেন কি না, প্রবাসীরা ভোট দিতে পারবেন, এইরকম একটা কাজ এগুচ্ছে। আমার একটু কথার সুযোগ পেলে আমি এটাও বলবো, এটার মধ্যে আর একটু কথা আছে। তো নির্বাচনটা হওয়া উচিত কেন বলছি, এখন টাইম ফ্রেমের প্রশ্নটা আসবে। আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি, যাকে আমরা সবাই মিলে সর্বতোভাবে তাকে যেহেতু চিহ্নিত পছন্দ করে নিয়ে আসা হয়েছে, উনি একজন গার্জিয়ান হিসেবে এখন এই সরকারে আছেন এবং আসলেই উনি ছাড়া কিন্তু বাকি সব কিছুতে অনেক দূরত্ব, অনেক ফাঁক, উনার রিপ্লেসমেন্ট কিন্তু অনেক জটিল। সে কারণে আমরা মনে করি উনার চিন্তা চেতনা থেকে উনি যেগুলো করেছেন, ছাত্রদের অনুভূতি, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর অনুভূতি, নবীন প্রবীণের সবগুলো অনুভূতিকে একীভূত করে তিনি করবার চেষ্টা করেছেন। অনেক কাঠখড় পোড়ানোর পরে তিনি একটা নির্বাচনের একটা ঘোষণা তিনি করেছেন। আমার মনে হয় যে এই জায়গাতে আপনারা অনেকে হয়তো দ্বিমত করবেন আপনাদের প্রেক্ষাপট বিবেচনা করে। আমার কেন জানি মনে হয় ডক্টর ইউনূসের আন্তর্জাতিক যে অবস্থান, উপস্থিতি, তার প্রেজেন্স, এটি রক্ষা করবার জন্য এই ফেব্রুয়ারিতে তিনি যেহেতু ঘোষণা করেছেন, ওখানে নির্বাচন না হলে তার মানটা আর থাকে না। আর আরও একটি তার পিছনে সহায়ক শক্তি হচ্ছে এখানে বেশিরভাগ রাজনৈতিক প্রতিষ্ঠানের অংশীদারিত্ব যেখানে আছে। যেমন ধরেন আপনি যদি বিএনপির কথা বলেন, জামাতে ইসলামীর কথা বলেন, এখন কিন্তু কার্যকরভাবে এই দুটো প্রতিষ্ঠানই কিন্তু কার্যকরভাবে বলবৎ আছে এবং দীর্ঘমেয়াদী তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে পুরো দেশব্যাপী। এনসিপির হয়তো অনেক ভালো জিনিস হচ্ছে, অনুভূতি আছে, আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে মেধা আছে, কিন্তু তারা তো এখনও বিস্তারিত সেভাবে হতে পারেনি। কার্যকরভাবে দুটো প্রতিষ্ঠান আছে এবং এই দুটো প্রতিষ্ঠানের মধ্যেও আমাদের ধারণা অনুযায়ী যে এই যে দূরত্ব, কিন্তু গ্যাপ অনেক বড়। জামাতে ইসলামকে যদি একটি পরিপূর্ণ কাঠামোর কথা বলি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি বলি, পরিপূর্ণ কাঠামোর মধ্যে দুটো রাজনৈতিক দলও আছে, কিন্তু তাদের এই যে পার্টিসিপেশন এবং এটার ব্যাপারে অতীতের যে পরিসংখ্যানগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে দেখি দূরত্ব অনেক বেশি। এখন পরিবর্তন হয়ে গেছে 15-16 বছরে, কী হবে সেটার একটা ভিন্ন মাত্রা আছে, সেটা হয়তো সময়ে দেখা যাবে। তবে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে ডক্টর ইউনূস কিন্তু কমিটমেন্ট করেছেন এবং তার অনেক বক্তৃতায় তিনি এটা বলেছেন, আমি অনেক সংস্কার করতে চাই, এবং এটা সকলের দেওয়া, আমরা সকলেই চাই বেশ কিছু সংস্কার হোক, পরিবর্তন হোক, কিন্তু সবাই মিলে যেটি বলবেন ওটি আমরা করব। প্রশ্নটা হচ্ছে সবাই মিলে যেটি বলবে আমরা ওটাই করব। এখন সবাই যদি না মিলে এবং সেটি না হলে যদি আমি নির্বাচন দিতে চাই না, তাহলে তো ডক্টর ইউনূসের কথার মধ্যে থাকতে পারছি না আমরা। উনি কথাটা দিয়েছেন, উনি তার অবস্থান থেকে একটা কথা বলেছেন। আমার মনে হয় আমাদের একটা জিনিস ভাবতে হবে যে ওভারনাইট অনেক জিনিস অর্জন হয়তো করা সম্ভব হবে না, আর অনাদিকাল বা অনেক লম্বা সময় কিন্তু
রাজনৈতিক প্রতিষ্ঠানের বাইরে রাষ্ট্র কাঠামো পরিচালিত হলে আন্তর্জাতিক সম্পর্কগুলো আমাদের আলগা হয়ে যাচ্ছে। আমি বসে বসে এখানে একটু দেখছিলাম, কর্নেল এ কে মোস্তাফিজুর রহমান একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দেশের, আমার মনে হয় তখন বিএনপি সরকার ছিল। ওই সময় থেকে নিয়ে অলমোস্ট সকল, একমাত্র এই যে ডক্টর হাসান মাহমুদ ছাড়া সকলের সাথে প্রবাসীদের নিয়ে কাজ করবার অভিজ্ঞতা এবং দাবি দাওয়া করবার অভিজ্ঞতা আমার আছে। ইভেন আগের এই যে ডক্টর মোমেন, এই এর আগের ডক্টর মোমেন সাহেবকে নিয়েও আমরা অনেক কাজকর্ম করেছি। একমাত্র বিষয় হলো যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে রাজনীতির বিভাজনটা আমরা আনি না সামনে, এবং সেখানে আমরা কোনো সময়ই রাজনৈতিক কোনো দলাদলির কথা বলি না। কিন্তু আমরা বুঝি যে 85% 80 থেকে 85% আমার উপলব্ধি, পরিসংখ্যানে কেউ যদি আমাকে বলেন যে এটা নয় এটা অন্যটা ঠিক, আমি তার সাথে আর্গুমেন্ট করতে যাব না, কিন্তু আমার ধারণা অনুযায়ী 80 থেকে 85% প্রবাসী যারা দেশের বাইরে থাকেন তারা কাজকর্ম নিয়ে আছেন আর দেশটাকে নিয়ে আছেন। তারা কিন্তু কোনো দলাদলি করেন না, খুব বেশি রাজনৈতিকভাবে দলীয়ভাবে সম্পৃক্ত নয়। তবে তাদের একটা অংশদের মধ্যে ভোট দেন, কেউ হয়তো বিএনপিতে ভোট দেয়, কেউ জামাতে ভোট দেয়, কেউ আওয়ামী লীগের মধ্যে ভোট দেয়, বাট প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কিন্তু অনেক বেশি তারা নাই। তো এই মানুষগুলো আশা করেছিল এই জুলাইয়ের পরবর্তী সময়ে যে সামনে একটা সুন্দর দিন আসবে, স্থিতিশীল সরকার হবে, চুরিচামারি এবং এই যে চাঁদাবাজিগুলো বন্ধ হবে। এটি কিন্তু বন্ধ হয়নি। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সেই সুযোগগুলো নিয়েছে, আমাদের এই তরুণদের অনেকের মধ্যে কিন্তু এই কথাগুলো সামনে আসছে। এখন তাদেরগুলো প্রকাশিত বেশি হচ্ছে, এটা কারণ হতে পারে, কিছু কারণ পিছনে থাকতে পারে, কিন্তু ঘটনাটা সত্য এবং মিথ্যার প্রশ্ন আছে। পাবলিক পারসেপশন কিন্তু এখন এসে গেছে এই জায়গায় যে তরুণ মেধাবী ছাত্রটি একটা আন্দোলন সংগ্রাম করতে আসছিল, চাকরি নিতে এসেই হয়ে গেছে মন্ত্রী, এখন তো সে আর হিসাব মেলাতে পারছে না। এটি হতেই পারে, বয়সের একটা ভারিক্কির ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে, এবং তার চিন্তা চেতনার মানে পরিপক্কতার বিষয় আছে। একেবারেই আমি বলবো না যে তাদের পরিপক্কতা নেই, তবে চূড়ান্ত পরিপক্কতার সাথে বয়সের একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে। এখন যদি রাজনীতি ধরেন আপনি নির্বাচন করতে দিবেন না, এই কথাগুলো এখন মাঠে আছে, কেউ কেউ বলছেন, আর কেউ কেউ বলছেন নির্বাচন হতেই হবে। আমরা বলবো নির্বাচনটা হওয়া দরকার, সময়টা আপনারা ঠিক করেন, কিন্তু নির্বাচন হতেই হবে। নির্বাচন ছাড়া কিন্তু আপনি ইনভেস্টমেন্ট হবে না আন্তর্জাতিক কোনো রকম। এই যে অনেকগুলো বিনিয়োগ কনসেপ্ট নিয়ে এই সরকার কাজ করেছেন, অনেকগুলো ট্যালেন্ট মেধাবী লোকজনকে কিন্তু ডক্টর ইউনূস তার কানেকশনের মধ্য দিয়ে এখানে এনেছেন। তিনি যাদেরকে চিনেন তাদেরকে হয়তো এনেছেন, না হলে আরও বাইরে আরও অনেক আছেন, তাদের হয়তো কানেকশন নেই বলে তারা আসতে পারছেন না। প্রবাসী অনেক মেধাবী লোকজন আছেন, নাসা থেকে নিয়ে শুরু করে বহু জায়গায় আমাদের মানুষ কাজ করে, কিন্তু ডক্টর ইউনূস যাদেরকে চিনেন বা তার টিম যাদেরকে চিনে তাদেরকে এনেছে। গুড, এরা কিন্তু খারাপ নয়, কিন্তু এরা কিন্তু একটা ভালো জিনিস ডেলিভারি করতে চান। এত দলাদলির পরে কিন্তু একসময় এনারা কিন্তু চলে যাবেন। আমার একটা আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের একটা ধারণা ছিল, এই যে মেধাবী লোকজন আসছেন তারা যে ট্যালেন্টটা এখানে ইউটিলাইজ, এখন তো তারা আমাদের এখানে সর্ট অফ যে একটা মানে কি বলা যায় স্থায়ী কাজ করছেন, এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে তারা স্থায়ী থাকবেন না। আমার একটা চিন্তা ছিল, আমি অনেকের সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। ডক্টর ইউনূস থেকে শুরু করে নিয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে মানে এই সরকারের মধ্যে যারা মেধাবী আছেন, যাদের ট্যালেন্ট আছে, ইন্টারন্যাশনাল কানেকশন আছে, আমাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা ডেভেলপ করবার জন্য তাদের সার্ভিসগুলো আমরা কন্টিনিউ করতে চাই। কী ফর্মে করবো এটা ভিন্ন বিষয়, আলোচনা হতে পারে, রাজনৈতিক সরকার আসবে, আলোচনা করবে কোন ফর্মেটে কাকে কীভাবে ইউটিলাইজ করা যায়, যারা বিভিন্ন সময় ট্যালেন্ট ছিলেন। ডক্টর ইউনূসের জন্য আমাদের জন্য এটা যে সুবিধাটা ছিল, আমরা যদি অনেক ভালোভাবে তাকে স্মুথলি যদি তার এক্সিটটা হয় এবং তাকে যদি আমরা নিতে পারি, তাহলে অনেকগুলো দরজা ধাক্কা দেবার জায়গাটা আমার আছে। তিনি ব্যক্তিগতভাবে মানুষ চিনেন, আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন চলাফেরা করেছেন। আমরা একটা জায়গায় যেতে গেলে তদবির যদি করতে হয় আপনার দেশের জন্যে, তদবির করতে হলে লোকটাকে চিনতে হয়, আমি না চিনলে আপনাকে তদবির করবো। উনি কিন্তু অনেককে চিনেন, এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখা করে আসলেন, আরও বিভিন্ন দেশের রানী উনি অনেককে চিনেন, অনেকে তার বক্তৃতা শুনতে পয়সা দিয়ে আসেন, এগুলো আমরা জানি। এইটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, রাষ্ট্রীয় একটা সম্পদ মনে করি, এবং ক্ষতিগ্রস্ত না করার জন্য ডক্টর ইউনূস এই জায়গাটাতে শক্তভাবে থাকতে চেষ্টা করবেন। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু এখনও ডক্টর ইউনূসের সাথে আছে, এবং নির্বাচন ঘোষণা করার পরে আরও বেশি সম্পৃক্ত হয়েছে। একটা যারা অনেক পরিবর্তন চাচ্ছেন তারা হয়তো একটু ক্ষুব্ধ আছেন। আমি একটা আইন উপদেষ্টা, তিনি তো এই ক্যাবিনেটের মধ্যে বা এই সরকারের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আন্দোলনের একজন সামনের ভাগের সৈনিক, যদিও তার সাথে হয়তো তার সাথী অনুজদের সাথে কিছুটা আমি মতভিন্নতা দেখছি। আমরা একটু খেয়াল করলাম যে তার বিরুদ্ধেও কিছু আন্দোলন সংগ্রাম তৈরি হচ্ছে, যেহেতু তিনি নির্বাচনটা করতে চেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে
নির্বাচন যদি করতে চায় আর তখনই যদি আপনি বিরুদ্ধে চলে যান, তাহলে আপনাকে নিয়েই তো আমি চলেছি। আপনার সাথে কি আমার এগ্রিমেন্ট ছিল যে 3 বছর আমি নির্বাচন করতে পারবো না? আমি কি এটা দিয়ে আসছিলাম? আমি এটা দিয়ে আসি নাই। এই জিনিসগুলো আপনি করবেন এটা বলে এসেছিলেন, আসেন নাই। সময়ে সময়ে পরিবর্তন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো হয়েছে। এইগুলোও যদি কোনো রকমের মানে ময়লা আবর্জনা ছাড়া যদি চলতো, মানুষ তার বাদেও অ্যাকসেপ্ট করতো। কিন্তু এর মধ্যেই কিন্তু তরুণদের মধ্যে অনেক বিভ্রান্তি চলে আসছে, অনেক রকমের আর্থিক বিষয় নিয়ে নানান রকমের কথাবার্তা। কিছুক্ষণ আগেও একজন বলছিলেন এগুলো আসছে, আমরা এগুলো ছড়াতে চাই না। আমাদের তরুণ সম্পদটাকে আমরা নষ্ট করতে চাই না। এই সম্পদটাকে ভবিষ্যতের তরুণ প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা মাইলস্টোন হিসাবে আমরা চাই, মনে করি এটা পাই। এবং তার জন্য কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন সকলের অংশগ্রহণে হওয়া উচিত এবং যতটা সম্ভব সংস্কার ভালো করে করা আগানো উচিত। শাকিল ভাই, ধরেন প্রধান উপদেষ্টা যখন তাকে 6 তলায় হাঁটা লিফট বন্ধ করে 6 তলায় তোলা হয়, হ্যাঁ, তখন আমরা কিন্তু তখন কষ্ট পেয়েছি, আপনারাও কষ্ট পেয়েছেন। না, তার পক্ষে আমি টকশোতে এসে অনেক নাজেহাল হয়েছি। তার পক্ষে আমি লেখালেখি করে আমি লিখছি, পত্রিকায় ছাপা। আমি তাকে একজন জাতীয় সম্পদ মনে করি, হ্যাঁ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই কাজটি ওনার না, তিনি আপাদমস্তক ব্যর্থ হয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এই ছাত্রদেরকে ওনার পৃষ্ঠপোষকতায় ছাত্ররা সংগঠন করেছে। এই ছাত্ররা এখন মানব পাচারে পর্যন্ত জড়িত হয়েছে, জামালপুরে ধরা পড়ছে। তা আপনি বলেন এই ছাত্ররা এত বিতর্কিত হয়ে গেছে। আমি তো বলি বিজ্ঞানের যুগে যেখানে অটোমেশন, আপনি ব্যবসা করেন, রোবট, আইওটি, ডেটা সায়েন্স মানবকে রিপ্লেস করছে। এই যে প্রবাসী নিয়ে বললেন আপনি, এই প্রবাসী তো আগে 10 বছর নিবে না। প্রবাসী তো বিজ্ঞানের হাইয়েস্ট প্রযুক্তির পেছনের লোকটা চায়। আপনি এতগুলো সংস্কার কমিশন করলেন, শিক্ষার কমিশন করলেন না, সংস্কার করলেন না, যুবক উপযোগী শিক্ষা তো করলেন না। এই বিদেশে তো এরা কাজ করবেন না, কাজ পাবেন না তো। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এই যে ছাত্র, যে আমাদের দেশের সম্পদটা এইটাই আমরা তো ডেমোক্রেটিক ডিভিডেন্ড, আমাদের ওয়ার্কিং জেনারেশন হলো 64% এখনো পৃথিবীর ভিতরে সৌভাগ্যবান জাতি আমরা। কিন্তু আমরা লেস কেটে ফেললাম, পুরা তরুণ জাতিটাকে বিতর্কিত করে দিলাম। আপনি কল্পনা করেন তো, এখন যদি এই যে 52 সাল থেকে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনে রাজনৈতিক দল, জনতা সব শেষ পর্যন্ত সাপোর্ট দিছে। এখন যদি ছাত্ররা ভবিষ্যতে আন্দোলন করে, আপনি সমর্থন দিবেন? সহসা দিবেন না, উদারভাবে সাপোর্ট, যে না আবার এই ছাত্ররা এই রকম করবে, এইটার সাথে হাঁসের মাংস খাবে, প্লেনে 6 দিনে 11 বার হেলিকপ্টারে উঠবে, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি, মানব পাচার করবে, অমুক জায়গায় বসে অমুক জায়গায় কমিশন খাবে, অমুক, এগুলো সবই তো হচ্ছে। কি হয় নাই, সেক্স স্ক্যান্ডেল থেকে শুরু করে সবটার ভিতরে ইনভলভ হয়েছে। তো সুতরাং এইটাকে আপনি সরলভাবে দেখলে হবে না, এটা পরিকল্পনার অংশ। আমাদের এই জাতিকে ধ্বংস করার জন্য তরুণ জাতিকে, তরুণ শ্রেণীকে ধ্বংস করা হলো। হ্যাঁ, আমি কিন্তু পরিষ্কার বলছি। 2 হচ্ছে যেটা আমি বলছিলাম, ধরেন এই যে মূল সমস্যাটা 2টা জায়গায় বড় করে ধরা পড়বে। আমি তো আমার কাছে যে ফাইনালি যেটা জুলাই সনদ তৈরি করছে 8 দফার, হ্যাঁ, এটা আলোচনা হয়েছে প্রায় বহুত 600 650 বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার ভিতরে ডিসপিউট আছে 19টার মতো, হ্যাঁ 19টার মতো। আমার ধারণা যে বিএনপি হয়তো আরও ছাড় দিবে ইলেকশনের জন্য। কিন্তু 2টা জিনিস কিন্তু বড় জিনিস, একটা হলো আইনি ভিত্তি চায় জুলাই সনদে, এটা তো দেওয়া সম্ভব না, দিলেও লাভ নেই। আমি বাংলাদেশের লোক, আমি সু করে দিলাম, কি করবেন? কোর্ট তো আছে, কোর্টের এখতিয়ারকে তো ধ্বংস করা যাবে না। কিন্তু একটা কথা কিন্তু বলা হচ্ছে যে এটাকে কোর্টে চ্যালেঞ্জ করা হবে না, এরকম একটা কথা না, এটা লিখলে আচ্ছা ঠিক আছে, এটার উদাহরণ দেই। মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু পরিবার ধরে মেরে ফেলছে, ইন্ডিপেন্ডেন্ট দিছিল না কি? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটা রহিত করে বিচার করছে না? করছে তো। কোথায় তারা? বা আওয়ামী লীগ সংবিধানে এই যে 5ম সংশোধনের মাধ্যমে কতগুলো সংশোধন করলো, এটা কি স্থায়ী কিছু ধারা যদি গিলোটিন করেন আইনে জোর করে, দেশ কিন্তু সবসময় সরকার পরিবর্তন হবে। কারো না এসে কিন্তু ফৌজদারি অপরাধ করলে আপনাকে কখনো না কখনো পড়তেই হবে বিপদে। এবং এই ছাত্ররা অনেকেই ফৌজদারি অপরাধ। তো তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ কি? এখন এই সরকারের ভিতরে সরকার আছে, বলছে না, বলছে। আমি বলি
এখন একজন উপদেষ্টা, আমি নাম বলছি না, একজন উপদেষ্টা তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আপনার প্রপার্টি তার পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া আছে, তিনি বেচাকেনা করতেছে। ওই উপদেষ্টার ঘনিষ্ঠজন উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক, ওই উপদেষ্টার ঘনিষ্ঠজন পাথর তুলতেছে প্রধান নেতা। আপনি অন্য কিছুতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যমত্যে আসতে পারেন না, কিন্তু পাথর তোলার পরে ওখানে কিন্তু ঐক্যমত্য আছে, সব দল আছে, সব দল ওখানে ঐক্যমত্যের ভিত্তিতে পাথর তুলতেছে, বিক্রি করতেছে, ভাঙতেছে, নিতেছে, সব ঐক্য সিস্টেম। এবং ওখানে এখন করছে কি, ওখানের যে প্রশাসনের লোক তাদের উল্টো করছে। কেন? প্রশাসনের লোক কি করবে? আপনার ঐক্যমত্যের ভিত্তিতে পাথর উঠেছে, প্রশাসনের ঘাড়ে কয়টা মাথা, ওগুলো ফেসিবাদের দোষর, আমাদের পাথর তুলতে দেয় না। অনেক ফতোয়া দিছে, ভারত থেকে পাথর করে আসে এই নদী আপনার ভরাট হয়ে যায়, যারা এই পাথর তুলতে নিষেধ করে ওরা হচ্ছে ভারতে দালাল বলছে। তো আপনি বলেন তো দেখি, এখন ওই ডিসি সাহেব যদি এই পাথর ঠেকাতে বাধা দিত, ওকে তো ফেসিবাদের দোষর বলতো, স্লোগান উঠতো, মব তৈরি হতো। সুতরাং এখন আপনি একদিকে বলতেছেন প্রশাসন কাজ করে না, পুলিশ কাজ করে না। আরেকটা উদাহরণ দেই, এয়ারপোর্টে আপনার হামিদ সাহেব চলে গেল, রাষ্ট্রপতি ছিলেন, 3 ঘন্টা এয়ারপোর্টে বসে রইল, কেউ দেখলো না, অনুমতি ছাড়া সে গেছে চিকিৎসার জন্য। শেষ পর্যন্ত 3টে পুলিশ সাসপেন্ড হয়ে গেল। তো পুলিশ কেবল টমায় থাকবে। হামিদ সাহেব কিন্তু ফেরত এসেছে। হ্যাঁ, মানে আব্দুল হামিদ ফেরত এসেছেন। হ্যাঁ, ফেরত আসছে। ও তো আমার কথা হচ্ছে যে আপনি তাহলে 3টে পুলিশকে কেন সাসপেন্ড করলেন? ওখানে তো এবং সাবেক রাষ্ট্রপতির যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, নিষিদ্ধ করা হলো, কত কিছু হলো। আপনি বলেন, ওখানে আপনার ক্ষতিগ্রস্ত হলো পুলিশ। পুলিশ আপনার আগের মতোই ওই ফেসিবাদী আমলে, আওয়ামী লীগের সময় গাড়ি ফোড়ে নাই, আগুন লাগে নাই, অপোজিশনের 500 জন আসামি। এবারেও তো একজনও হত্যা হয়েছে, সব ধরে ধরে নিয়ে হত্যা মামলা ঢুকায় দেয়। ধরেন আমাদের 166 জন সাংবাদিক গ্রেপ্তার আছে, হ্যাঁ, এর ভিতরে 10-12 জনকে হত্যা মামলায় ঢুকায় দেবে। বলেন, কোনো সাংবাদিক হত্যা করছে? চুরি করছে, বিচার করেন। এদের বেলেরও হেয়ারিং হয় না, জেলে পড়ে আছে, পোস্ট আছে। আপনি যদি অপরাধ করে তার বিচার করেন, তাতে তো সমস্যা নেই। আমি ধরেন আমাকে ধরে নিলেন, আপনারা শাকিল ভাই 3 জনকে ধরে নিলেন, কেউ বিশ্বাস করবে যে আমি ধরে নিয়ে যদি হত্যা মামলা দিয়ে দিলাম, এটা কেউ বিশ্বাস করবে? আমি হত্যা করব, আপনি হত্যা করবেন? এটা তো অবিশ্বাস্য কাজ করেন। আপনার নিউ মার্কেটে হকার মরছে, বিদেশের লোক রয়েছে, তারা হত্যা মামলা দিলেন। ওই যে ক্রিকেট প্লেয়ার সাকিব, তারা হত্যা মামলা দিয়েছিলেন কেন? এগুলো বিতর্কিত হয় না? ঠিক আওয়ামী লীগের সময় যা করছে একইভাবে এগুলো কি চিফ অ্যাডভাইজার সাহেব কি এগুলো কি মানে তার নজরের দিয়ে হচ্ছে কি? চিফ অ্যাডভাইজার সাংবাদিক হিসেবে তিনি এখন নির্বাচন দিতে চান, তাকে জানতে হবে নিশ্চয়ই, এবং তিনি রেসপন্সিবিলিটি তাকে নিশ্চয়ই নিতে হবে। তিনি ব্যবসা ভালো বুঝবেন। ওই যে যেমন নিউ এজের সাক্ষাৎকার নিয়েছিল নুরুল কবির সাহেব, সম্পাদক, বলছে আমি যাদের চিনি তাদেরকে অ্যাডভাইজার বানাইছি। এখন বলেন, এটা সবগুলো টালি করে দেখা গেছে যতগুলো অ্যাডভাইজার আছে সব গ্রেটার চিটাগাংয়ের, বাংলাদেশে আর লোক নাই, গ্রেটার চট্টগ্রামের, সব চট্টগ্রাম, গ্রেটার চট্টগ্রামের, একটাও বাইরে নেই। আমরা দেখছি তো সব। তো এখন সরকার চালানো তো আপনারা চিনি দিয়ে তো হবে না, সরকার যে চালাতে পারবে তাকে দিয়ে করতে হবে। তো সেটা তো অর্থাৎ উনি অর্থনীতিবিদ হিসাবে বিশ্বখ্যাত। ওনার পয়সা দিয়ে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বক্তৃতা শোনে, ওই জায়গায় তিনি দক্ষ, কিন্তু সরকার চালানো তিনি দক্ষ না, এটা প্রমাণিত। সুতরাং তাকে নির্বাচন, সে কারণেই তো উনি নির্বাচন দিয়ে সরতে চাচ্ছেন না, উনি সরতে চান। এখন মানুষকে কিন্তু আমি বললাম সরকারের ভিতরে সরকার, এখন ওনারা যারা এক উপদেষ্টা, আমি জাস্ট এক লাইনে আপনার কাছে আমার প্রশ্ন, উনি যদি ফেল করেন মানে শেষ পর্যন্ত, এই আপনি বলেছেন করেছে, কিন্তু আমি ধরি নির্বাচন সবকিছু মিলিয়ে কিছুই ডেলিভার করতে পারলেন না, তাহলে কি পয়সা দিয়ে সবাই ভবিষ্যতে বক্তৃতা ওনার শুনবে? অথবা যদি কেউ প্রশ্ন করবে যে আমি আসছি, এই যে আপনার 3-0 থিওরি, আপনার সোশ্যাল বিজনেস থিওরি, আপনি যখন একটা দেশের রাষ্ট্র ক্ষমতা পেলেন, আপনি তার কতটা ইমপ্লিমেন্ট করলেন? না, উনি তখন থিওরি উল্টায় দিবে, যে 3-0 বলবে না, সরকার চালানো অন্য জিনিস, ওটা তো আমার জিনিসটা আমি ভুল করেছিলাম, বা 3-0 হলো এটা। অর্থাৎ উনি হবে পৃথিবীর ধরেন 54,000 বর্গ মাইল ওনার ক্ষেত্র না,
সারা পৃথিবী ওনার খাত্র। তো আগে উনি ক্যাজুয়ালি দেশটা চালাতে চেষ্টা করছে, আর উনি কিন্তু যতই বলেন উনি তো শেখ হাসিনার সময় অনেকগুলো বিপদ তৈরি করে দিয়েছিল, বিপদ থেকে মুক্তি হওয়ারও আকাঙ্ক্ষা হয়তো ছিল। আমি আপনার কথার উপরে একটা কথা আপনি যেটা বলছেন, এবং আমার হাতে যেহেতু খুব বেশি সময়ও নেই, আমরা শেষের দিকেও প্রায় প্রবাসীদের ভোটাধিকার আমি সেটা আপনি একটু যেহেতু ডক্টর ইউনূসের কথাটা বলেন, আমি ওনার ব্যাপারে বলি যে উনি অর্থনীতিতে যে তার যে এক্সেল যেটা আছে এবং তার যে আন্তর্জাতিক যে স্বীকৃতিটা আছে, যেভাবেই হোক ওনার তার যে স্বীকৃতি হয়েছে, এটাকে আমার কাজে লাগানোর জন্য অর্থনীতির জন্য প্রয়োজন ছিল। আমি কিন্তু ব্যক্তিগতভাবে স্বীকার করি যে ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিশিয়ান, এবং রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থাপনা, যেটা আর্থিক ব্যবস্থাপনায় তিনি অনেক ভালো হতে পারেন, যে কারণে অনেকগুলো দেশ তার অনেকগুলো প্রোগ্রামকে ওখানে রেপ্লিকেট করেছে, তারা চালাচ্ছে। যে কথাটা উনিও তুললেন যে এরপরে চালাবে কিনা, একটা কাজে যদি ব্যর্থ হন ওটা কিন্তু তাকে মাইনাস করবে ওখান থেকে। আমি সে কারণেই মনে করছি যে উনি, অনেকেই যখন দিনে দুপুরে চলতে গেলে মানুষ যখন কথা বলেন যে নির্বাচন হবে না, এই হবে না, সেই হবে না, আমার কেন জানি মনে হয় ডক্টর ইউনূসকে যদি এই সরকারের নেতৃত্বে দিতে হয় এবং দিতে হয়, যদি তাকে থাকতে হয়, তাহলে তিনি কিন্তু নির্বাচন দিয়েই যাবেন। কারণ নির্বাচন না দিলে তার জীবনের কিন্তু একটা মাইনাস এবং একটা ফেইলিউর আসবে। না শাকিল ভাই, আমি এও বলি, ওনার সম্পর্কে যতটুকু শুনেছি, যদি এই সময়ে নির্বাচন না হয় উনি এই খাতা ফালায় থেকে অন্যরা দায়িত্ব দিয়েছিল, তখন কিন্তু এটা বিপদ হবে উনাকে, কিন্তু তখন আমরা মনে করবো যে এটা, কারণ আমি বলছি যে ওই তো সরকার ভিতরে সরকার একজনের 3 ব্যক্তি 3 জায়গায় লুট করতেছে, উপদেষ্টা এরকম তো আরো আছে। এইটা দেখলেন না, ওই যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে একান্ত সচিব বলছেন 8 জনের প্রমাণ আছে। আমি তো এগুলো তো এখন আমরা সামনে আসেনি, তবে আমরা একটু প্রমাণ আছে, তো হেড অফ দি আপনার কাছেও প্রমাণ আছে, আমার কাছেও আছে, এটা করেন না, এটা গোপন নাই কিছু না। আমি হেড অফ দি গভর্নমেন্টকে কিছুটা বেনিফিট দাও এই কারণে দিতে চাই, আপনি যেহেতু বলছেন হয়তো প্রমাণ আছেই, একটা জায়গা থেকে আমাকে বের হতে হবে। আমাদের মসজিদের যে নামাজ পড়তে আমরা যাই, আমার ইমাম সাহেব কিন্তু সব সময়, সব ইমাম সব তিলাওয়াত কিন্তু পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে করতে পারেন না। কোনো সময় তাদের মাঝে মাঝে কোনো ভুল হয়েও যায় বা একটা ত্রুটি বিচ্যুতি হয়, তার জন্য সজদায় সহে আছে, এইটা ভুলের সেজদা দিয়ে এটা কাভার। আমি মনে করি ডক্টর ইউনূস যদি কোনো কিছু ঠিক মতো না করে থাকেন বা জনগণের কাছে তাকে যদি দায়বদ্ধতার একটা ব্যাপার হয়ে থাকে, প্রবলেম হয়েছে এই সরকারের দায়বদ্ধতাটা ওনারা বুঝেন না যে দায়বদ্ধ আছি, আমাকে কিন্তু জনগণের কাছে ফিরে যেতে হবে এবং আমি পৃথিবী ছেড়ে কোথাও থাকতে পারবো না। 1/11-এর সময় মইনি আহমদ সাহেব এত পপুলার ছিলেন ইনিশিয়াল স্টেজে, আপনাদের অনেকে মনে আছে, কিন্তু তিনি কিভাবে আজকে কোথায় গেছেন উনি? এই পপুলারিটি কি আছে? নাই কেন? এর কারণটা হচ্ছে একটা সময় গিয়ে যখন আপনি প্রপার টাইমে প্রপার জিনিস ডেলিভারি করতে পারবেন না। আমার সাথে ওনার একদিন ব্রিটেনের তৎকালীন রানীর বার্থডের অনুষ্ঠানে আমার হাইকমিশনে দেখা হয়েছে, তিনি আমাকে আলুর বিকাশ চাষ এগুলো নিয়ে বলতেছিলেন। তখন আমি ওনাকে, আমার মনে হলো যে এই সময়ে আলু চাষের চিন্তা করার দরকার না, এখন কিন্তু সামনে একটা ভালো নির্বাচন করে একটা রাষ্ট্রের কাছে একটা দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। আমিও মনে করব যে ডক্টর ইউনূস প্রথমে হয়তো অনেক জিনিস সহজভাবে চিন্তা করেছেন, অনেকগুলো কমিশন করেছেন, অনেকগুলো সংস্কার করবেন, এবং সব স্বচ্ছ চিন্তা রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে খাপ খায় না। এই রাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু 1 বছরের মধ্যে আমাদের তরুণরা বুঝে গেছে রাজনীতি কি কঠিন জিনিস, কত সুদীর কাছে গোপনে প্রকাশ্যে আড়ালে সত্য মিথ্যায় যেতে হয়। এই যে গাড়ি চলছে, ঘোড়া চলছে, অফিস চলছে, এগুলো কি ছাত্ররা চালাচ্ছে? এগুলো কিভাবে চলে? এই যে অনেকগুলো অনাচারকারী লোক যারা বিত্ত বৈধ করে, অলিগার্ক বলে যাদেরকে আমরা এর আগে প্রচার করেছি, এরা কিভাবে বেঁচে আছে? পাবলিকের একটা পারসেপশন আছে, বাইরে আমরা যেতে পারবো না। এই তরুণরা কিন্তু 25-30-এর মধ্যে বয়স সকলেরই, তাদের জীবনে কিন্তু ডক্টর ইউনূসের বয়সে যেতে হলে আরও 50 থেকে 55 বছর বেঁচে থাকতে হবে। তাদেরকে এটা উপলব্ধি করতে হবে। জনাব আজিদের বয়সে আসতে হলে আরও তাকে 30-40 বছর অপেক্ষা করতে হবে। এই সময়টা কিন্তু তাকে যেতে হবে। সেই জন্য আমরা চাইবো তারা ভালোভাবে যাক, আমরা তাদের ভুল ত্রুটি আমাদের সন্তান। সাথে একটা কথা আপনি বলেছেন যে প্রবাসীর ভোটাধিকারের প্রশ্ন, এটা দীর্ঘদিনের একটা দাবি। আমি বলেছি যে আপনাকে, আমি অনেক সরকারের সাথে কাজ করেছি, যেহেতু রাজনীতির কাজ নয়, এটি একটি প্রবাসীদের ওয়েলফেয়ারের কাজ। এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আমরা সবচেয়ে প্রথম বলবো না, হয়তো আমরা একটা কাজ করলাম 2009 সালে। তখন এই আব্দুল হামিদ সাহেব তখন স্পিকার ছিলেন সংসদের, ওনাকে নিয়ে লন্ডনে আমরা বড় একটা কনফারেন্স করেছিলাম এক্সেলে, যেখানে প্রেসিডেন্ট ওবামা বক্তৃতা দিতে যান, এরকম একটা খুব মান্যগণ্য জায়গায় খুব পপুলার একটা আয়োজন ছিল সেটি। অনেক প্রবাসী তখন দাবি তুললেন সেখানে যে আমাদের ভোটাধিকারটা দেওয়ার জন্য। তখন উনি সংসদের স্পিকার,
উনি কথা দিয়েছিলেন 2009 সালে যে আমি আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কিছু কাজ তিনি করেছিলেন। তৎকালীন ইলেকশন কমিশনার সাখাওয়াত হোসেন সাহেব, এখন যিনি আমাদের অ্যাডভাইজার আছেন এই সরকারে, সোহুল হোসেন সাহেব, এই ইলেকশন কমিশন ওনারা কিন্তু সফর করেছেন, প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারগুলো কাজ করেছেন। তখন দেখা গেছে যে ফরেন অফিসগুলো, আমাদের ফরেন অফিসগুলো প্রপারলি কোঅপারেট করছে না, যে কারণে তারা একটা এক্সিকিউশনে যেতে পারেন নাই। এবারকার ইলেকশন কমিশন এবং চিফ অ্যাডভাইজার কিন্তু মোটামুটিভাবে এটা একটা মানসিকভাবে কথাটা বলেছেন, কারণ তিনি অনেক প্রবাসী ঘোরেন, অনেক প্রবাসী লোকজনকে জানেন, তারা ভোট দিতে চান। তারা দিতে চান মানে তিনি দেশটাকে ওন করতে চান। আমার দেশ, আমি ভোট দিব, প্রয়োগ করব, সহায়তা করব, আমি সাথে থাকব, এটা তার একটা অথরিটি ইউটিলাইজ করতে চান। তিনি বুঝতে পেরেছেন তাহলে সে আমার দেশের সাথে থাকবে, সে ভোটে অংশগ্রহণ করবে, সে মনে করবে আমার অথরিটি ইউটিলাইজ করলাম। এটার জন্য যে প্রক্রিয়াটা হচ্ছে, আমার কাছে মনে হয় আরও কিছু চিন্তাভাবনা করা উচিত। পোস্টাল ব্যালট একটা ভালো ব্যবস্থাপনা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি যদি 1.5 থেকে 2 কোটি মানুষ যদি বাইরে থাকে, তার 20% মানুষও যদি ভোট দিতে চায়, 20-30 লক্ষ মানুষ যদি ভোট দিতে চান, তা আপনি মনে করেন এই পোস্টাল ব্যালটের, আমরা তো এগুলো অনেক গল্প শুনেছি, 30 বছর পরে চিঠি পৌঁছেছে, আছে না? এগুলো আমাদের দেশে না, বিদেশেও আছে, গল্প পত্রিকায় বের হয় না, 40 বছর আগের চিঠি এখন পৌঁছেছে এসে ঠিকানায়। তো এগুলো হতেই পারে, পোস্টালের ডিলেড প্রসেস হতে পারে, নানান রকমের ডিসরাপশন হতে পারে। অনলাইনে এটিকে কীভাবে করা হয়? পৃথিবীর বিভিন্ন দেশে অনলাইনে, ইউরোপের অনেক দেশে অনলাইনে ভোটিংয়ের ব্যবস্থা আছে, করা যায় এবং কম খরচে। একটা কোড, প্রত্যেকটার যদি একটা কোড ব্যবস্থা, এগুলো আলোচনা করা উচিত। কিন্তু পোস্টাল ব্যালটটা আমার কাছে মনে হচ্ছে খুব ব্যাপকভাবে, হ্যাঁ, একটা রাজনৈতিক একটা মাইলেজ নেওয়া যেতে পারে যে আমরা আপনাদের জন্য এটা করে দিয়ে গেছিলাম, পরবর্তী সরকার রাখে নাই, করে নাই। আমি মনে ডক্টর ইউনূস উনি যদি চিন্তা করেন, এমন একটা ব্যবস্থা উনি চিন্তা করে বের করুন। ওনার কাছে আন্তর্জাতিক অনেক লোকজন আছেন, অনেক সাপোর্ট অর্গানাইজেশনসগুলো আছে, দেশি বিদেশি, তাদের কাছে আলোচনা করে অনলাইনে মানুষটা যেন তার কাজের জায়গায় আছে, সে ওখান থেকে যেন একটা দিনে ভোটটা দিতে পারে। একটা টাইম দিলেন, ওই টাইমের মধ্যে। এবং আরেকটা জিনিস আমি একটু নজরে আনতে চাই সকলের, আমি শুনলাম যে শুধু প্রতীক বা দলের নাম দিয়ে ভোটটা হবে। তাহলে আমি আপনাকে ভোট দিতে চাই, আমি আপনাকে পাচ্ছি কিনা, আপনি কোন দলে গেছেন আমি তো জানি না, কারণ এখন দল এত জটিলতার মধ্যে যাবে। আনুপাতিক নির্বাচনে, এমনি নির্বাচনে তো না, তারপরেও আমি চাই প্রত্যেকটা মানুষ ভোট দেওয়ার তার অধিকার, সুযোগটা দেন, অনলাইনে দেওয়ার ব্যবস্থা করুন, কিভাবে করা যায় সেই প্রক্রিয়াটাই যায়। প্রবাসীর ক্ষেত্রে আমার একটাই বক্তব্য হচ্ছে, ভোটার হতে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের ভোটটা যাতে দিতে পারে সেটার একটা সায়েন্টিফিক ব্যবস্থা করতে হবে। কিন্তু ডুয়েল সিটিজেনশিপ, আমি একটা পয়েন্ট, যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে তাদের মেম্বারশিপ থাকবে। আমি একটা জিনিস ওনার সাথে, আমি একটু ওনাকে ইন্টারাপ্ট করলাম, এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। আমি এটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, সেমিনার করেছি, আপনার নিজেরও জানা আছে। এখানে একটা সংবিধানের একটা ধারা আছে, 66(2) ধারা, বোধ হয় 66(2) ঘ ধারা। এখানে বলা আছে দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তিনি অনেকগুলো রাষ্ট্রীয় পদে অংশগ্রহণ করতে পারবেন না, বিচারপতি, তারপরে রাষ্ট্রীয় ইলেকশনও করতে পারবেন না। ওই তো বললাম যে ইলেকশনটা কোথায়, শুধু ওই যে জাতীয় সংসদের নির্বাচনে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, উনি মন্ত্রী এমপি হতে পারবেন না, এগুলো আছে। আমরা কি এই লুকোচুরিটা দেখছি না? আছে। আমি অনুরোধ করব, দয়া করে এই দেশটাকে মুক্তি দিন। ডক্টর ইউনূস, আপনার সরকারের অধীনে এই মুক্তিটা আমাদের হোক। দ্বৈত নাগরিককে আপনি করবেন কি করবেন না পরিষ্কার করে ফেলেন, এই রাকা ডাকা করে এগুলো করতে গিয়ে এইটাই আর কি সব কথার শেষ কথা। এখন দেশের যে অবস্থা এবং জনগণের যে প্রত্যাশা, রাজনৈতিক দলের নির্বাচন দেখেন, একটা নির্বাচন ফেব্রুয়ারিতে আমি ধোঁয়াশা দেখি, এখন আমার কাছে পরিষ্কার না। কারণ নির্বাচনের অনেক জটিলতা আছে, এটা উত্তরাতে আদৌ পারবে কি না তা জানি না। আমি উদাহরণ প্রথমেই দিছি যে সব যারা আমি বলবো যে বিএনপির সাথে যারা আছে তারা এখন বিরোধী দল হয়ে গেছে, আর জামাত, ইসলামিক আন্দোলন, এনসিপি এরা তো সরকারি দলের মতো ভাব, কারণ তারা তো নির্বাচন না হলেও সুবিধা, তারা তো ভার্চুয়ালি সরকারে আছেই, হ্যাঁ, তাদের তো দরকার নেই। কিন্তু দেশটা বাঁচানোর জন্য তো নির্বাচন দরকার, হ্যাঁ। সুতরাং নির্বাচন হোক, এটা প্রত্যাশা করি। তবে যেসব ধোঁয়াশাগুলি চলছে এটা পরিষ্কার করা উচিত। কারণ আমি বলবো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এবং চিঠিও দিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনে, তারপরে এই সিঙ্গাপুর ভিত্তিক আপনারা টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছে যে সংস্কার এবং বিচার না হলে দেশ আগের জায়গায় ফেরত যাবে। এই কথাটা বলার দরকার ছিল, আবার তো তবে কিন্তু বলে দিল উনি। তো সুতরাং এইগুলো হলো
সন্দেহ তৈরি হয়েছে যে উনি ওই জায়গায় এখন এই পর্যন্ত 3টা না 4টে মাত্র চার্জশিট সাবমিট হয়েছে। ওনার তো 100 বছর সময় লাগবে বিচার করতে। হ্যাঁ, আর সংস্কারের তো কোনো অন্ত নাই। সংস্কার এখন সময় নাই ডিবেট করতে। সংস্কার আপনার আন্দোলন ছিল কোঠার বিসিএস দেওয়ার জন্যে, শেষে আসে রাজনৈতিক দলরা ব্যানার রেখে পেছনে ঢুকছে, তখন হয়েছে বৈষম্যহীন সমাজ চাই, হ্যাঁ, বৈষম্য ফেসিবাদ বিলোপ চাই, গণতন্ত্র চাই, এর বিকল্প মানে উল্টা শব্দ দেখি। সেখানে থেকে একটা ইন্টারপ্রিটেশন আসে যে ফেসিবাদ যাতে আর না তৈরি হয় সেই কারণে সংস্কার দরকার। তাহলে আপনি প্রথমে ওয়ান স্ট্রোকে সব সমাধান করতে পারবেন না। 54 বছরে যে আমার মানসিক পরিবর্তন হয়েছে, এটা কি সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে? তাও তো লেনিন 2 যুগ লাগছে, মাও সেতুং 1 যুগ লাগছে এই মনোজগৎ কালচারাল রেভলিউশন করতে। আমাদের তো অভ্যুত্থান ঘটছে। সুতরাং এটার হতে আপনার নিরপেক্ষ নির্বাচন হতে এবং 5 বছর পরে ক্ষমতা স্বাধীনভাবে ক্ষমতা হস্তান্তর করার যাতে করে, এখানে আইনটা স্ট্রিক্ট করে যত কঠিন করা যায় করে, আমার মনে হয় যে কমপক্ষে নিরপেক্ষ নির্বাচন 5-6টা করার পরে দেশটা একটা রাইট ট্র্যাকে আসবে। এরকমভাবে আইন করুক। এই এত সংস্কার বেড়ায় নিয়ে ভেজাল লাগায় লাভ নাই। আর ঐক্যমতে সব গেলুটিন করা, বলেন তো প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা, সব দলকে একটা ইস্যুতে এক করবেন কি করে? যেটুকু সংস্কারে একমত হয় ওটুকু নিয়ে নির্বাচনে যান, বাকিটা তার যার যার নির্বাচনের ইশতেহারে থাকবে। জনগণ ভোট দিয়ে তাদের যখন পাশ করাবে তখন তারা ওটা বাস্তবায়ন করবে। এখন সব দলকে একটা জায়গায় একমত হতেই হবে, এটা তো আনসাইন্টিফিক কথা, এটা তো বিজ্ঞান ভিত্তিক কথা না। তাহলে তো বিএনপিকে জামাতের আদর্শে যাবে, জামাতকে বিএনপির আদর্শে যাবে, বিএনপিকে এখন বামপন্থীরা কি জামাতের সাথে মিলবে, বিএনপির সাথে মিলবে না তো। সুতরাং দ্বিমত থাকবে এবং দ্বিমত নিয়েই আমার মনে হয় যে ইলেকশনে যাওয়া উচিত। এবং আইন দুটো জিনিস, এই জায়গায় কেউ আপত্তি করবে না। একটা নিরপেক্ষ নির্বাচন হতে কত কঠিন আইন দরকার করেন, আর 5 বছর পরে একটা লাইন লিখে দেন, 5 বছর এই ওত নেওয়ার পর থেকে এই 5 বছরের একদিন হলে সরকার অবৈধ লিখে দেন। অত বাতিল, এত তো দরকার নাই। ইলেকশন করতে হবে 90 দিন পরে, এত ফেতনা দরকার নাই তো। লেখেন 90 দিন আগে শিডিউল দিবে, এই দিবে সেই দিবে, কিন্তু 365 দিন হিসেব করে 5 বছর পরে একদম একদিন ক্রস করলে সরকার অবৈধ লিখে দেন। সেখানেও তার কারোর একজন দায়িত্ব নির্ধারণ করে দিই না কেন আমরা, যে ওই অটো ডিজলভ হবে এবং উনি দায়িত্ব নিয়ে একটা চালায় শুরু। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস্টার এম শাকিল চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন, মতামত দিয়েছেন, কিন্তু দুজনেরই চাওয়া দেশের অর্থনীতির স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনীতির স্বার্থে একটা ভালো নির্বাচন, দ্রুত নির্বাচন, যত দ্রুত হয় তত মঙ্গল। এখন চ্যালেঞ্জ হচ্ছে সেই নির্বাচনটা আসলে এই সরকার করতে পারবে কিনা। এই সরকার নানা কারণে প্রশ্নবিদ্ধ, তার সক্ষমতা প্রশ্নবিদ্ধ, তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এবং আসলে সে রাজনীতিটা বোঝে কিনা সেটাও একটা প্রশ্নের মুখে। কাজে এই জায়গা থেকে উত্তরণের একমাত্র উপায় যত দ্রুত নির্বাচন করা যায় এবং একটা ভালো নির্বাচন করা যায়, ইনক্লুসিভ নির্বাচন করা যায়, এবং সেটা এই সরকার করতে যদি না ব্যর্থ হয় তার পরিণতি তাদের ভোগ করতে হবে। কিন্তু যে কোনোভাবে সেই নির্বাচনটা আসলে আমাদের আয়োজন করতে হবে এবং সেই দিকেই আমাদের মূল ফোকাসটা হওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।